ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মুনমুনের ক্লাসরুম। আমরা করছি WBI যে টেস্ট পেপারের আজকে পার্ট 2, মানে টেস্ট পেপার 4-এর সেট 4-এর পার্ট 2, যেটা পাবে D12 পেজে। সালফাইড আকরিক গাড়িকরণের ক্ষেত্রে ফেনাবাসন পদ্ধতি অবলম্বন করা হয় কেন? সালফাইড আকরিককে তেল দ্বারা সিক্ত হওয়ার প্রবণতা অন্যান্য আকরিক বা খনিজ অম্ল অপেক্ষা বেশি হয়। ফলে ফেনাবাসন পদ্ধতিতে সালফাইড আকরিকে কেবল তেল দ্বারা সিক্ত হয়ে হালকা হয়ে ফেনার সাথে ভেসে ওঠে। ফলে সহজেই খনিজ অম্ল অর্থাৎ জল দ্বারা সিক্ত হয়ে ভারী তৃতীয় পড়ে থেকে পৃথক হয়। পরে কোশ্চেন দেখো, নিকেল পরিশোধনের ক্ষেত্রে সিও এবং কপার নিষ্কাশনের ক্ষেত্রে সিলিকার ভূমিকা কী? দেখো, অশুদ্ধ নিকেলকে সিও গ্যাস প্রবাহে 300 থেকে 350 কেলভিন উষ্ণতায় উত্তপ্ত করা হলে নিকেল টেট্রাকার্বনিল নামে একটি উদ্বায়ী যৌগ উৎপন্ন হয় এবং অশুদ্ধি পড়ে থাকে। উৎপন্ন নিকেল কার্বনিল কম্পাউন্ডটাকে মানে NiCO4 কে 750 থেকে 470 কেলভিন তাপমাত্রায় উত্তপ্ত করলে এটা বিয়োজিত হয়ে যায়, বিশুদ্ধ নিকেল উৎপন্ন হয়। আমরা বিক্রিয়াটাও লিখে দিয়েছি। Ni+4CO তৈরি হবে NiCO4, একে আবার উত্তপ্ত করবো 400 থেকে 470 ডিগ্রি সেন্টিগ্রেড, তৈরি হবে নিকেল প্লাস 4CO। তামা নিষ্কাশনে SiO2 বিগালক হিসেবে ব্যবহৃত হয়, কারণ তামাতে আকরিকে খনিজ অম্ল হিসাবে FeO বর্তমান থাকে, যা সিলিকার সাথে বিক্রিয়া করে ফেরাস সিলিকেট ধাতুমল উৎপন্ন করে। বিক্রিয়া FeO প্লাস SiO2 তৈরি হবে FeSiO3। পরটা, জোন পরিশোধনের নীতিটি লেখো। উত্তর, অশুদ্ধিগুলি কঠিন ধাতু অপেক্ষা গলিত ধাতুতে অধিক দাব্য। কঠিন ও গলিত ধাতুতে অশুদ্ধির দাব্যতার পার্থক্যকে কাজে লাগিয়ে ওই পদ্ধতিতে ধাতুর পরিশোধন করা হয়। অশুদ্ধ ধাতুকে গলানোর পর ঠান্ডা করলে বিশুদ্ধ ধাতু কেলাসিত হয় এবং অশুদ্ধিগুলি ধাতুর গলিত অংশ এলাকায় দ্রবীভূত থাকে। এই পদ্ধতিতেই জোন রিফাইনিং করা হয়। পরেরটা, কার্বনেট আকরিকের ক্ষেত্রে বশীকরণ ও সালফাইড আকরিকের ক্ষেত্রে তাপজারিত করা হয় কেন? কার্বনেট আকরিকের ক্ষেত্রে বশীকরণ এবং সালফাইড আকরিকের ক্ষেত্রে তাপজারণ পদ্ধতি প্রয়োগ করা হয়। বশীকরণ প্রক্রিয়ায় কার্বনেট আকরিক বিয়োজিত হয়ে বিজারণযোগ্য ধাতব অক্সাইড উৎপন্ন করে। পরবর্তী ধাপে উৎপন্ন ধাতব অক্সাইডকে বিজারিত করে ধাতুতে পরিণত করা হয়। বিক্রিয়া দেখো, MCO3 বশীকরণ তৈরি হবে MO+CO2, যেখানে M হচ্ছে ধাতব মৌল। অন্যদিকে বশীকরণ প্রক্রিয়ায় সালফাইড আকরিক জারিত হয়ে ধাতব অক্সাইডে পরিণত হয় না, কিন্তু তাপজারণ প্রক্রিয়ায় অর্থাৎ উচ্চতর উষ্ণতায় অতিরিক্ত বায়ু উপস্থিতিতে সালফাইড আকরিক তা জারিত হয়ে বিজারণযোগ্য অক্সাইড উৎপন্ন করে। পরবর্তী ধাপে উৎপন্ন ধাতব অক্সাইড কার্বন বিজারণ ও শত বিজারণ প্রক্রিয়ায় বিজারিত হয়ে ধাতু উৎপন্ন করে। আমরা উদাহরণ দিচ্ছি ZNকে 2ZnS + 3O2 অ্যারো 2ZNO + 2SO2। পরের কোশ্চেন, Cr2+, এটা DF ব্লকের কোশ্চেন। Cr2+ ও Mn3+ যথাক্রমে বিজারক ও জারক, যদিও উভয়ের ডি উপকক্ষে ইলেকট্রন বিন্যাস একই, অর্থাৎ D4। কারণ ব্যাখ্যা করো। উত্তরটা, D4 বিন্যাস বিশিষ্ট Cr2+ আয়ন একটি ইলেকট্রন ছেড়ে দিলে অধিকতর স্থায়ী D3 বিন্যাস বিশিষ্ট Cr3+ আয়ন উৎপন্ন করে। কেন না, এখানে হচ্ছে অর্ধপূর্ণ T2G অরবিটাল অর্থাৎ T2G3 উৎপন্ন করে, তাই Cr2+ এর বিজারণ ধর্ম বর্তমান। অপরদিকে D4 বিন্যাস বিশিষ্ট Mn3+ আয়ন একটি ইলেকট্রন গ্রহণ করলে সুস্থির D5 বিন্যাস বিশিষ্ট Mn2+ আয়ন উৎপন্ন করে, মানে অর্ধপূর্ণ 3D কক্ষ। তাই Mn3+ জারক দ্রব্যরূপে কাজ করে। পরের কোশ্চেন, বিক্রিয়াটা সম্পূর্ণ করো। MnO4- + C2O4 2- + H+ অ্যারো তৈরি হবে। বিক্রিয়াটা বলছি, 2 MnO4- + 5 C2O4 2- + 16 H+ অ্যারো তৈরি হবে 2 Mn2+ + 10 CO2 + 8 H2O। পরেরটা অতবার কোশ্চেন ছিল, ল্যান্থনাইড মৌলগুলোর বৈশিষ্ট্যমূলক জারণ স্তর +3 হওয়া সত্ত্বেও সিরিয়াম +4 জারণ স্তর দেখা গেল।
ল্যান্থনাইডগুলির বৈশিষ্ট্যমূলক জারণ স্তর +3 হওয়া সত্ত্বেও সিরিয়াম +4 জারণ স্তর দেখায়, কারণ সিরিয়ামের আয়নের ইলেকট্রন বিন্যাস মানে জেনন হচ্ছে জেনন 4f0 নিষ্ক্রিয় গ্যাসের অনুরূপ ইলেকট্রন বিন্যাস হওয়ায় এটি সহজেই উৎপন্ন হয়, তাই C3 জারণ স্তর প্রদর্শন করে। পরে এর গুরুত্বপূর্ণ ধাতু সংখ্যার নাম লেখো যেখানে ল্যান্থনাইট মৌল আছে। এটা হবে মিস মেটাল, যেখানে অনেকগুলো ল্যান্থনাইট মৌল আছে। এবার হচ্ছে অর্গানিকে ক্লোরোবেঞ্জিনের সি বন্ড সিএল বন্ধন দৈর্ঘ্য CH3Cl এর সি বন্ড সিএল বন্ধন দৈর্ঘ্য অপেক্ষা ছোট কেন? এটা আমরা অনেকবার করেছি। ক্লোরোবেঞ্জিনের সিএল পরমাণুর ওপর যে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে তা বেঞ্জিন বলয়ের সঙ্গে রেজোনেন্সে অংশগ্রহণ করে, ফলে ক্লোরোবেঞ্জিনের সি বন্ড সিএল বন্ধনটা আংশিক দ্বিবন্ধন চরিত্র লাভ করে। কিন্তু CH3Cl এর সিএলের ওপর বর্তমান নিঃসঙ্গ ইলেকট্রন রেজোনেন্সে অংশগ্রহণ করতে পারে না, ফলে CH3Cl এর সি বন্ড সিএল বন্ধনটি আংশিক দ্বিবন্ধন চরিত্র লাভ করে না। তাই ক্লোরোবেঞ্জিনের সি বন্ড সিএল বন্ধন দৈর্ঘ্য CH3Cl এর বন্ধন দৈর্ঘ্য অপেক্ষা ছোট হয়। পরে আমরা রেজোনেন্সের ছবিটাও দেখিয়ে দিয়েছি। পরে কোশ্চেন, আলোক সক্রিয় +2 আয়োডোবিউটিনের অ্যাসিটোন দ্রবণে NaI যোগ করলে দ্রবণটি আলোক নিষ্ক্রিয় হয়ে পড়ে কেন? দেখো, আলোক সক্রিয় +2 আয়োডোবিউটেনের অ্যাসিটোন দ্রবণে NaI যোগ করলে ওয়ার রেসিমাইজেশন ঘটে। নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার মাধ্যমে +2 আয়োডোবিউটেন ও -2 আয়োডোবিউটেনের মিশ্রণ উৎপন্ন হয়, ফলে দ্রবণটি আলোক নিষ্ক্রিয় হয়ে পড়ে। পরে কোশ্চেন, একটি মাত্র রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে ফেনল ও ইথানলের মধ্যে পার্থক্য করো। 3টে পাঠ করে নাও, বিকারক, ফেনল, ইথানল। বিকার হিসেবে করেছি আমি I2 মানে আয়োডোফর্ম টেস্ট দিচ্ছি। ফেনলে কোনো পরিবর্তন হবে না, আর ইথানলে হবে বিশেষ গন্ধযুক্ত হলুদ বর্ণের আয়োডোফর্ম অধক্ষিপ্ত হবে। পরে এটাকে ডি শনাক্ত করতে বলেছিল। দেখো, স্যালিসাইলিক অ্যাসিডকে দিয়েছে, সোডা লাইম সহ হিট করেছে, তৈরি হচ্ছে ফেনল। ফেনলকে CH2N2 দিয়ে বিক্রি হচ্ছে হাইড্রোজেন দিয়ে, তৈরি হচ্ছে ডায়াজোনিয়াম লবণ দিয়ে, ডায়াজোকিটোন দিয়ে তৈরি হচ্ছে অ্যানিসোল। তাকে এই জায়গায় দিয়ে বিক্রিয়া তৈরি হবে ফেনল আর হচ্ছে মিথাইল আয়োডাইড। পরেরটা, কলবে বিক্রিয়াতে ফেনলের পরিবর্তে ফেনক্সাইড আয়নকে CO2 এর সাথে বিক্রিয়া করা হয় কেন? এটা কলবে নয়, এটা হবে কলবে স্মিট। কলবে স্মিট বিক্রিয়াতে ফেনলের পরিবর্তে ফেনক্সাইড আয়ন ব্যবহার করা হয়, কারণ এটি ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ায় বলয়কে অধিক সক্রিয় করে, যাতে দুর্বল ইলেকট্রোফাইল অর্থাৎ CO2 এর সঙ্গে সহজেই বিক্রিয়া করতে পারে। পরে একটা ক্রিয়া কৌশল দেখাতে বলেছে, ইথানল থেকে ইথিলিন। এটা হচ্ছে E2 ক্রিয়া কৌশলের মাধ্যমে ঘটবে। প্রথমে ওটা প্রোটিনেশন হবে, আমি দুটো ধাপে দেখেছি, আসলে এটা একটা ধাপেই হবে। প্রোটিনেশন হওয়ার পরে দেখো সেকেন্ড ধাপে জলের অণু অপসারণ হচ্ছে, মানে এখান থেকে H বেরিয়ে যাচ্ছে, এখান থেকে ওইটা বেরিয়ে যাচ্ছে, জল হয়ে H2 বেরিয়ে যাচ্ছে, ওই নয় H2। অর্থাৎ এটা হচ্ছে E2 মেকানিজমের মাধ্যমে ঘটলো। এখানে কোনো মধ্যবর্তী স্তরে মানে এটা হচ্ছে ট্রানজিস্টর হয়ে গেল, আলাদা করে কোনো কার্বোকেটাইন ওইভাবে পাওয়া যাবে না। পরে কোশ্চেন দেখো, C3H9N সংকেত সম্পন্ন একটি যৌগ C6H5SO2Cl এর সাথে বিক্রিয়া করে ক্ষারে অদাব্য যৌগ উৎপন্ন করে, যৌগটা শনাক্ত করতে বলেছে। দেখো, ক্ষারে অদাব্য যৌগ গঠন করছে, তার মানে এটা হবে সেকেন্ডারি অ্যামিন, সেটা আমরা লিখে দিয়েছি। এত যৌগ উৎপন্ন করে, সুতরাং C3H9N সংকেত সম্পন্ন যৌগটা হলো একটা সেকেন্ডারি অ্যামিন। সুতরাং যৌগটা হচ্ছে N মিথাইল ইথানঅ্যামিন, যা এটার সাথে বিক্রিয়া করে তৈরি করেছে N মিথাইল N ইথাইল বেঞ্জিন সালফোনামাইড, যেটা ক্ষারে অদাব্য হবে। পরেরটা, জলীয় দ্রবণে ক্রমবর্ধমান ক্ষারকতা অনুসারে সাজাও। এটা দুটো কারণের উপর ডিপেন্ড করে। একটা হচ্ছে অ্যামিন অণুতে N পরমাণুর ওপর ইলেকট্রন ঘনত্ব তত বেশি হবে, অ্যামিনের ক্ষারকতা তত বেশি হয়, ফলে টারশিয়ারি অ্যামিনের ক্ষারকতা সবচেয়ে বেশি এবং প্রাইমারি সবচেয়ে কম। আবার অ্যামিনগুলি জলের সাথে বিক্রিয়ায় প্রোটিনের সঙ্গে যুক্ত হয়ে যে ক্যাটায়নগুলি গঠন করে তাদের আপেক্ষিক স্থায়িত্বের ওপরও ক্ষারকত্ব নির্ভর করে। এক্ষেত্রে প্রাইমারি অ্যামিন থেকে উৎপন্ন কার্বোক্যাটায়ন জলের অণুর সাথে আন্তঃআণবিক হাইড্রোজেন গঠনের মাধ্যমে সর্বাপেক্ষা স্থায়িত্ব লাভ করে, আর টারশিয়ারি অ্যামিন সবচেয়ে কম স্থায়িত্ব লাভ করে। তাই এদের যে মিলিত প্রভাব, এদের মিলিত প্রভাবে দেখে ক্ষারকত্বের ক্রমটা এটা হবে, প্রথমে সবথেকে কম হবে টারশিয়ারি অ্যামিন, তারপর হবে প্রাইমারি অ্যামিন, তারপর হবে সেকেন্ডারি অ্যামিন। সেকেন্ডারি অ্যামিনের ক্ষারকত্বটা বেড়ে যাচ্ছে দুটোর মিলিত প্রভাবে।
পরেরটা এ থেকে এফ শনাক্ত করতে বলেছে। CH3 মানে সিডব্লিউ মানে অ্যাসিটিক অ্যাসিডকে অ্যামোনিয়া দিয়ে হিট করেছে, তৈরি হয়েছে অ্যাসিটামাইড এ। তাকে ব্রোমিন আর NOH দিয়েছে, হফম্যান ডিগ্রেডেশন হয়েছে মিথানামিন। তাকে ক্লোরোফর্ম আর অ্যালকোহলিক অ্যাসিড দিয়েছে, তৈরি হয়েছে মিথিল আইসোসায়ানাইড। পরেরটা নাইট্রোবেনজিনকে প্রথমে করে TnHCl দিয়ে বিজারণ ঘটানো হয়েছে, তৈরি হয়েছে অ্যানিলিন। অ্যানিলিনকে NNO2HCl 0 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড মানে এখানে 0 ডিগ্রি দিয়েছে, তৈরি হয়েছে বেনজিন ডাইজিনাম ক্লোরাইড। এটাকে আবার H3PO দিয়ে হিট করে তৈরি হবে বেনজিন। পরেরটা একটা অ্যালডোজের উদাহরণ দিতে চাইছি, এটা ফেলিং দ্রবণ সহ উত্তপ্ত করলে কি ঘটবে। আমরা অ্যালডোজ হচ্ছে কি আমাদের জানি গ্লুকোজ, একে ফেলিং দ্রবণ সঙ্গে করলে পরে গ্লুকোনিক অ্যাসিড তৈরি হবে আর লাল বর্ণের কিউপ্লাস অক্সাইড অধক্ষিপ্ত হবে। দেখো বিক্রিয়াটা আমরা দিয়ে দিয়েছি, তোমরা বিক্রিয়া পেয়ে গেছো। পরে কোশ্চেন চলে যায়, লাস্ট কোশ্চেন আজকে, নিউক্লিওটাইড ও নিউক্লিওসাইডের মধ্যে মুখ্য গঠনগত পার্থক্য। নিউক্লিয়াস যেটা সাইড সেটা হচ্ছে পেন্টোজ সুগার, পিউরিন এবং পিরিমিডিন জাতীয় নাইট্রোজেন ক্ষারক ও ফসফেট গ্রুপ দ্বারা গঠিত হয়। মানে নিউক্লিওটাইড এর মধ্যে ফসফেট গ্রুপ রয়েছে, আর নিউক্লিওসাইডের মধ্যে ফসফেট গ্রুপটা থাকবে না। পেন্টোজ সুগার, পিউরিন বা পিরিমিডিন জাতীয় নাইট্রোজেন ক্ষারক দ্বারা নিউক্লিওসাইড গঠিত হয়। মানে নিউক্লিওসাইডের সাথে তোমার ফসফেট গ্রুপ যুক্ত হলে তৈরি হবে নিউক্লিওটাইড। তো তোমাদের আমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাও। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।